শুধু বলো ভালোবাসি। মুহসানাত নুসাইবা। পর্ব 41 থেকে 45। উজান জ্ঞান হারিয়েছে বুঝতেই রুহানি আঁতকে উঠল। বারবার ডাকতে শুরু করলো, কিন্তু উজান কোনো সাড়া দিচ্ছে না। আশেপাশের মানুষেরা এগিয়ে আসলো। রুহানি কাপা কাপা হাতে দ্রুত ফোন বের করে অভ্রকে ফোন দিয়ে জানালো। 3টা লোক মিলে উজানকে একটা গাড়িতে উঠিয়ে দিল। রুহানি উজানকে নিয়ে পাশে একটা হসপিটালের উদ্দেশ্যে গেল। রুহানির কান্না থামছেই না। রুহানির কোলে মাথা দিয়ে আছে উজান। এবার রুহানির নজর গেল উজানের ডান হাতে। রুহানির হৃৎপিণ্ড ছলকে উঠল। হাতটায় ধরার মতো জায়গায় নেই। বাজেভাবে পুড়ে গেছে, সাথে কেটে গিয়েছে। কেটে গিয়ে ভেতরের মাংসও বাজেভাবে পুড়েছে। হাত ধরার মতো অবস্থায় নেই। রুহানি ফুপিয়ে কেঁদে উঠল। উজানকে কেঁদে কেঁদে ডেকেই চলেছে, কিন্তু উজান কোনো সাড়া দিচ্ছে না। সব তার জন্যেই হয়েছে। না সে এত রাতে বায়না ধরত, আর না এত বড় বিপদ হতো উজান ভাইয়ের সাথে। উজান তাকে গাড়ি থেকে নামতে নিষেধ করলেও সে নেমেছিল। সামনেই ছোট একটা বাচ্চা বিড়াল দেখে নিজেকে ধরে রাখতে পারেনি সে। বিড়ালটা রাস্তার ওপারে বসে ডাকছিল। হালকা কমলা রঙের মারাত্মক সুন্দর একটা বিড়ালের বাচ্চা দেখে সাথে সাথে গাড়ি থেকে নেমে বাচ্চাটাকে ধরতে গিয়েছিল সে। বাচ্চাটা তাকে দেখে ভয় পেয়ে কিছুটা পেছনের রাস্তার আড়ালে চলে যায়। রুহানিও তাকে ধরতে সেখানে যায়। বাচ্চাটার মন জয় করে সে বাচ্চাটাকে কোলে তুলে নেয়। আদর পেয়ে বিড়ালটা রুহানির সাথে মিশে যায়। সাথে সাথে পেছনে জোরে কিছুর আওয়াজ আসতেই রুহানি চমকে ওঠে। দ্রুত আড়াল থেকে বেরিয়ে রাস্তায় আসলে উজানকে এই অবস্থায় দেখে রুহানি থমকে গিয়েছিল। উজানকে হসপিটালে নেওয়ার কিছুক্ষণের ভেতরে মাহতাব বাড়ির সকলে চলে এসেছে। রুহানি কথা বলার মতো অবস্থায় নেই। সে কান্না করেই যাচ্ছে। তাকে হামিদা সামলাচ্ছেন। উজানকে কেবিনে নেওয়া হয়েছে। হাত ব্যান্ডেজ করা হয়েছে। কিন্তু উজানের এখনো জ্ঞান ফেরেনি। ডাক্তার বলেছে প্যানিক অ্যাটাক হয়েছে উজানের। প্যানিক অ্যাটাকের নাম শুনে পরিবারের সবাই চমকে উঠল। উজানের এইসব কোনো দিনও ছিল না। কতটা না ভয় পেলে উজানের মতো শক্ত মানুষের প্যানিক অ্যাটাক হয়। উজানকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হলো। তার এখন রেস্ট করা প্রয়োজন। রাতে উজানের পাশে রুহানি, অভ্র আর তুহিন থাকল। হামিদা থাকতে চাইলেও অভ্র জোর করে তাদের বাড়ি পাঠিয়ে দিল। রুহানি রাস্তা থেকে বিড়ালটা এনেছিল। সেই বিড়ালটা হামিদার কাছে পাঠিয়ে দিল। রায়হানও এসে দেখে গেল উজানকে। উজানের পাশে চেয়ারে রুহানি উজানের বাম হাত ধরে বসে রইল সারাটা রাত। ডান হাত ধরার মতো অবস্থায় নেই। ডাক্তার বলেছে এটা ঠিক হতে অনেক সময় লাগবে। সকালে একটু চোখ লেগে এসেছিল রুহানির, তখন উজানের হাত নড়ে উঠল। সাথে সাথে রুহানি সজাগ হয়ে গেল। উঠে উজানের মুখের উপরে ঝুঁকল। উজান পিটপিট করে চোখ খুলল। মুখের উপর রুহানিকে দেখে ঠোঁট হালকা ছড়ালো। রুহানি কেঁদে উঠল। উজান ডান হাত উঁচু করতে গিয়ে ব্যথায় মুখ কুঁচকে উঠল। তাকিয়ে দেখল হাতে ব্যান্ডেজ করা। সে বাম হাত দিয়ে রুহানিকে জড়িয়ে ধরল। রুহানি, কাঁদিস না, জান। উজান রুহানিকে শান্ত করার চেষ্টা করল। রুহানি হেঁচকি তুলে বলল, সব আমার জন্য হয়েছে, উজান ভাই। সব আমার জন্য হয়েছে। একদম চুপ। খবরদার কোনো কিছু নিজের ঘাড়ে নিবি না। উজান ধমকে উঠল। এমন সময়েও ধমকের কারণে রুহানির ভ্রুয়ে ভাঁজ পড়ল। এই লোকটা সব সময় তাকে ধমকায়। রুহানি চুটি করে উজানের বুকে মাথা রেখে শুয়ে রইল। এমন সময় হুট করে ভেতরে তুহিন ঢুকে আসলো। পেছনে পেছনে অভ্রও ঢুকল। আচমকা কোনো আগাম বার্তা ছাড়া হুট করে দুইজন ভেতরে ঢুকায়। রুহানি ছিটকে সরে আসলো উজানের থেকে। তুহিন অভ্র সেখানেই দাঁড়িয়ে গেল। রুহানি লজ্জায় অন্যদিকে মুখ করে রাখল। উজান দাঁত কটমট করে তুহিনের দিকে তাকালো। তুহিন বেচারা ভুল সময়ে, ভুল জায়গায় ঢুকে যাওয়ার কারণে মুখ কাঁচুমাচু করে তাকালো উজানের দিকে। অভ্র চোখ গুছিয়ে বিরক্ত চোখে তুহিনের দিকে তাকিয়ে আছে। এই ছেলেটাকে আর শিক্ষা দিতে পারল না। হুট করে এভাবে ভেতরে ঢুকলো কেন? যদিও সেও ঢুকেছে, কিন্তু আগে তো এই অশিক্ষিত ছেলেটা ঢুকেছে। অভ্র পরিস্থিতি স্বাভাবিক করে উজানকে বলল, তোর শরীর এখন কেমন লাগছে? ভালো লাগছে কিছুটা। উজান মাথা নাড়িয়ে বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি। কিন্তু হাতে কি হয়েছে আমার? তুহিন অবাক হলো ভাইয়ের কথায়।
যার হাতে এত বড় জখম হলো আর সেই জানে না এর পেছনের কারণ কি। অভ্র বলল, হাত পুড়ে গিয়েছে বাজেভাবে, সাথে কাছে কেটে গিয়ে ভেতরেও অনেক জখম হয়েছে। ডক্টর কি বলেছে? কতদিন সময় লাগবে ঠিক হতে? উজান আবার জিজ্ঞেস করল। ডক্টর বলেছে হাত ঠিক হতে কিছুটা সময় লাগবে। অভ্র জবাব দিল। সে আবার বলে উঠল, সেই ট্রাকের খোঁজ করা হচ্ছে। খুব শীঘ্রই পেয়ে যাব, ইনশাআল্লাহ। উজান অভ্রর দিকে তাকিয়ে বলল, এটা কি অ্যাক্সিডেন্ট নাকি মার্ডার করার চেষ্টা? মার্ডারের নাম শুনে রুহানি থমকে গেল। অবাক চোখে তাকালো উজানের দিকে। মার্ডার করার চেষ্টা? কিন্তু কে এমনটা করবে? তাদের সাথে কাদের এত শত্রুতা যে তাদের মেরে ফেলার চেষ্টা করবে কেউ? উজানের প্রশ্নে অভ্র জবাব দিল, সেটা ট্রাক ড্রাইভারকে ধরতে পারলেই বেরিয়ে আসবে। অভ্র আর তুহিন আরও কিছুক্ষণ কথা বলে বেরিয়ে গেল। উজান রুহানির দিকে তাকিয়ে ডেকে উঠল, রুহানি বেগম, কাছে আসো। উজানের ডাক শুনে রুহানি ছুটে এসে উজানের বুকে আছড়ে পড়ল। উজান শক্ত করে জড়িয়ে ধরল রুহানিকে। উজানের বুক জোরে জোরে বিট করছে। রাতের সেই মুহূর্তের কথা মনে পড়ছে বারবার। কিভাবে হারাতে হারাতে পেয়েছে সে তার প্রেয়সীকে। ভাবতেই দম আটকে আসছে তার। রুহানির থেকে সব শোনার পর বারবার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছে সে। একটা বিড়ালের উছিলায় সে তার জান ফিরে পেয়েছে। হাজার শুকরিয়া আদায় করলেও মনে হচ্ছে কম হয়ে যাচ্ছে। অভ্র আর তুহিন পাগলের মতো খোঁজ শুরু করল সেই ট্রাকের। রাস্তার আশেপাশের যত সিসি ক্যামেরা ছিল সব চেক করছে। অবশেষে ট্রাক খুঁজে পেয়েছে, কিন্তু ট্রাকের মালিক কোথাও। দুদিন পর ট্রাকের মালিককে একটা ড্রেনের ভেতরে পাওয়া গেল লাশ হিসেবে। ট্রাকের মালিকের আচমকা হঠাৎ মৃত্যুর খবর শুনে উজানরা নিশ্চিত হয়ে গেল, এটা আসলেই তাদের মার্ডার করার চেষ্টা করা হয়েছে। যে বা যারা এই কাজ করিয়েছে, সে এই দুনিয়া থেকে চিরতরের প্রমাণ সরিয়ে দিয়েছে। ট্রাক ড্রাইভারের ফোন কল চেক করা হচ্ছে। গত 1 মাসে সে কোন কোন নাম্বারে কথা বলেছে সব বের করেছে। একটা নাম্বারে সে গত কিছুদিন ধরে কথা বলেছে, কিন্তু সেটা ল্যান্ডলাইন থেকে। অ্যাক্সিডেন্টের 2 ঘন্টা আগেও ল্যান্ডলাইন থেকে কথা বলেছে। যেই ল্যান্ডলাইন থেকে ফোন করা হয়েছে সেই ল্যান্ডলাইন খুঁজে বের করেছে তারা। সেখানের সিসি ক্যামেরা চেক করল। অবশেষে একজন সন্দেহজনক লোককে পাওয়া গেল। সেই রাতের যেই টাইমটাতে ড্রাইভারকে ফোন করা হয়েছিল, ঠিক ওই সময়ে দেখা গেল একটা লম্বা গরনের লোক কথা বলছে। লোকটা পুরোটাই কালোয় মুড়ানো, কালো হুডি পরা, মুখে মাস্ক, চোখে কালো চশমা। উজান ভালো করে লোকটাকে ঘুরে ঘুরে দেখল। লোকটার প্রতিটা জিনিস খুঁটে খুঁটে দেখল। পা থেকে মাথা পর্যন্ত স্ক্যান করল। সব কাজ কাম শেষ করে উজানের জন্য রাতের খাবার প্লেটে করে নিয়ে রুমে আসলো রুহানি। বিছানায় হেলান দিয়ে বসে বাম হাত দিয়ে ফোন চালাচ্ছে উজান। রুহানি তার সামনে গিয়ে বসল। ভাত মেখে উজানকে খাইয়ে দিতে লাগলো। উজানের হাতের ব্যান্ডেজ এখনো খোলা হয়নি। রুহানি খাইয়ে দেয় উজানকে। এর ভেতরে কেটে গিয়েছে বেশ কিছুদিন। উজান হন্যে হয়ে খুঁজছে অপরাধীকে। যতক্ষণ না অপরাধীকে শনাক্ত করা হবে ততক্ষণ রুহানি আর সে বাহিরে একদমই নিরাপদ না। রুহানিকে কালকে ভার্সিটিতে যেতে হবে। ইম্পর্টেন্ট ক্লাস আছে কালকে তার। অনেক গাইগুই করে অবশেষে রুহানি মুখ খুলল। শুনেন। উজান তাকালো তার দিকে। রুহানি বলল, কালকে ভার্সিটি যেতে হবে। ইম্পর্টেন্ট ক্লাস আছে। বাড়ি থেকে এক পাও বের হওয়া যাবে না তোর। উজান সাফ সাফ মানা করে দিল। কিন্তু ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। স্যার যেতেই বলেছে। ক্লাস না করলে ওই সাবজেক্টের কিছুই বুঝবো না আমি। রুহানি আবারও বলল। উজান বলল, সুমাইয়ার থেকে পরে পড়া জেনে নিবি। দরকার হলে ওকে বলবো ক্লাস ভিডিও করে আনতে। কিন্তু এই সময়ে তোর বাহিরে যাওয়া সম্পূর্ণ নিষেধ। রুহানি হার মেনে নিল। উজানের খাওয়া শেষ হতেই নিচে বাসনগুলো রেখে আসলো। রুহানি উঠে উজানের পাশে বসল। উজানের ব্যান্ডেজ করা হাতটা নিজের 2 হাত দিয়ে আলতো করে ধরল। উজান হাতের ফোনটা রেখে রুহানিকে জড়িয়ে ধরল। রুহানি বলল, আর কোনো ক্লু পাননি? না। অপরাধী অনেক চালাকি করেছে। কিন্তু খুব শীঘ্রই ধরে ফেলব, ইনশাআল্লাহ। উজান রুহানির কপালে চুমু খেল। রুহানি আতঙ্ক কণ্ঠে বলল, তাহলে তো আপনারও বাহিরে যাওয়া নিরাপদ না। আপনি বাড়ি থেকে কোথাও যাবেন না প্লিজ। উজান বলল,
আমি বাহিরে না গেলে অপরাধী ধরব কি করে? অভ্র চাচ্চু আর তুহিন ভাইয়া তো আছে খোঁজার জন্য। এত বিপদের ভেতরে আপনার বাহিরে বের হওয়া লাগবে না। চিন্তার কিছু নেই। সে আমার কিছু করতে পারবে না। এত টেনশনের কিছু নেই। আমি সব সময় তোর সামনে অক্ষত অবস্থায় ফিরে আসব। রুহানি উজানের দিকে তাকিয়ে বলল, প্রমিজ। উজান টপ করে রুহানির ঠোঁটে একটা চুমু খেল। বলল, 3 প্রমিজ। উজান আবার বলল, এবার আমাকে ছেড়ে বালিশে মাথা দিত। কেন? হাতে ব্যথা পাচ্ছেন। উজান রুহানিকে নামিয়ে বিছানায় শুইয়ে দিল। রুহানি পেট থেকে কামিজ সরিয়ে পেটের দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল। রুহানির পেট অনেকটা ফুলে উঠেছে। প্রায় 4 মাস চলে রুহানির। তবুও একটু বেশি বড় লাগছে না। উজান গভীর একটা চুমু খেল পেটের উপর। রুহানি শিউরে উঠল। উজান অনেকক্ষণ ধরে ঠোঁট ছুঁয়ে রাখল। কিছুক্ষণ পর ঠোঁট সরিয়ে নিজের মেয়ের সাথে কথা বলতে শুরু করল। আজকাল থাকছ কোথায়? বাড়িতে তো সময় মতো পাওয়া যায় না তোমাকে। বিয়ে করতে চাচ্ছ না কেন? বয়স তো কম হয়নি, এখনো বিয়ে করতে চাচ্ছ না কেন? সকালে নাস্তার টেবিলে রায়হানের উদ্দেশ্যে বলে উঠলেন রফিকুল সাহেব। হাতের রুটিটুকু মুখে দিয়ে রায়হান বলল, এখনো দেরি আছে বিয়ে করার। বিয়ের চিন্তাভাবনা আপাতত করছিল না। তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে? বয়স কত হয়েছে সেই খবর রেখেছ? তোমার ছোট 2 ভাইয়ের বিয়ে হয়ে গিয়েছে, তোমার চাচার বিয়ে হয়ে গিয়েছে, আর তুমি এখনো বিয়ে করছো না। আর কাজকামের হাত লাগাচ্ছ না কেন? আমাদের বিজনেসেও হাত লাগাচ্ছ না কেন? রফিকুল সাহেব কিছুটা রেগে গেলেন। রায়হান এবার রেগে গিয়ে বলে উঠল, ওরা বিয়ে করেছে বলে কি আমাকেও বিয়ে করতে হবে? ওরে কুরকুরানি বেশি, আমার এত কুরকুরানি নেই। বাপ চাচাদের সামনে রায়হানের এমন লাগামহীন কথায় সবাই থমকে গেল। উজান সিঁড়ি দিয়ে নামনে নামনে গম্ভীর কণ্ঠে বলে উঠল, আমরা বিয়ে করে পবিত্রতা রক্ষা করেছি। তোমার মতো রাত বেরাতে কোনো বিবাহিত নারীর ঘরে ঢুকে যায়নি। উজানের কথায় পুরো বাড়ির যেন বিস্ফোরণ ঘটল। সকলের চোখ বড় বড় হয়ে গেল। সবার মনে প্রশ্ন ঘুরতে শুরু করল, কার ঘরে ঢুকেছে রায়হান? উজানের কথায় রুহানির বুক ধপ করে উঠল। উজানের কথা শেষ হতেই রায়হান বাঁকা হাসল। মুখে তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে বলে উঠল, কেমন পবিত্রতা রক্ষা করেছিস সেটা গোটা বাংলাদেশ জানে। রাত বেড়ারে নষ্টামি করতে গিয়ে ধরা খেয়ে বিয়ে দিয়ে দিচ্ছে, এটাকে পবিত্রতা রক্ষা করা বলে? রায়হান কথা শেষ করে হো হো করে হেসে উঠল। উজানের পা থেকে মাথা অবধি জ্বলে উঠল। সে দ্রুত কদমে রায়হানের সামনে এসে এক ঝাটকায় রায়হানের কলার ধরে ঝাঁকিয়ে উঠাল। চেয়ারে বসা সবাই চমকে উঠে দাঁড়াল। রফিকুল সাহেব বললেন, উজান, কি হচ্ছে কি এগুলো? উজন দাঁত চেপে রায়হানকে হিসহিসিয়ে বলে উঠল, তোর জবান বেশি চলছে। চোরের মায়ের বড় গলা তাই না? তোকে সেদিন ছেড়ে দিয়ে আমার চরম ভুল হয়েছিল। তোকে সেদিন মেরে ফেলা উচিত ছিল। আচমকা রায়হান উজানের মুখ বরাবর একটা ঘুষি দিল। হামিদা মুখে হাত দিয়ে চেঁচিয়ে উঠলেন, আল্লাহ! 2 ভাইয়ের ভেতরে একই শুরু হলো। রুহানি এগিয়ে গিয়ে উজানকে ধরতে গেলে উজান রুহানিকে ছাড়িয়ে উল্টে রায়হানের মুখ বরাবর শক্ত করে ঘুষি দিল। এবার এই 2 জনকে না ছাড়ালে মারামারি চরম আকারে পৌঁছাবে। রফিকুল সাহেব তুহিন গিয়ে 2 জনকে আলাদা করলেন। রফিকুল সাহেব উজানকে কষে একটা থাপ্পড় মারলেন। সবাই চমকে উঠল। রুহানি মুখে হাত চেপে ধরল। উজান অগ্নিদৃষ্টিতে তাকালো রফিকুল সাহেবের দিকে। রফিকুল সাহেব রাগে কাঁপতে কাঁপতে বললেন, এত অধপতন হয়েছে যে ভাইয়ের সাথে এমন ব্যবহার করো। তোমার সমস্যা কি, উজান? 2 ভাইয়ের এত কিসের শত্রুতা? তোমাদের 2 জন কেন মিলেমিশে থাকতে পারো না? উজান হিসহিসিয়ে বলল, এই অমানুষের সাথে মিলেমিশে থাকব আমি? তুমি একটা অমানুষ জন্ম দিয়েছ, বাবা। হ্যাঁ, একদম ঠিক বলেছ তুমি। আসলেই আমি একটা অমানুষ জন্ম দিয়েছি। তোমার মতো একটা অমানুষ জন্ম দিয়েছি আমি। রফিকুল সাহেব রাগে চেঁচিয়ে উঠলেন। রুহানি কেঁদে উঠল। উজানকে টেনে বলল, দোহাই লাগে, থামুন এবার। কি শুরু করলেন এগুলো? রুহানির টানাটানিতে উজান এক পাও নড়ল না। হামিদা সবাইকে থামানোর চেষ্টা করছে। আয়েশা, ইশরাত, সুমাইয়া এক কোণে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। সবার মুখে আতঙ্কের ছাপ। আফসানা, সুরাইয়াও আতঙ্ক মুখে দাঁড়িয়ে আছে।
এর আগে কখনো এই মাহতাব বাড়িতে এত ঝগড়াঝাটি মারামারি লাগেনি। রায়হার ক্রুর হেসে উজানের দিকে তাকিয়ে আছে। উজান কিছু বলতে যাবে রফিকুল সাহেব চেঁচিয়ে উঠলেন, বেরিয়ে যাও এক্ষুনি বাড়ি থেকে। তোমাকে যেন আমার চোখের সামনে না দেখি। তুহিন বলল, বাবা, শান্ত হও। তুমি চুপ করো বেয়াদব ছেলে। রফিকুল সাহেব ধমকে উঠলেন। আবার বললেন, দুই ভাই মিলে আমার মান সম্মান সব শেষ করেছ। নিজে বিবাহিত মেয়ে তুলে এনেছ। আর তোমার এই ভাই নির্লজ্জতামি করে বিয়ে করেছে। এই নিয়ে দুইবার জেলে গিয়েছে। আমার সম্মানটা রাখলে কোথায় তোমরা? বলো। এখন মানুষের সামনে যেতেও লজ্জা করে আমার। ইশরাত আর রুহানির মাথা নিচু হয়ে গেল। ইশরাতের চোখে পানি জমে উঠল। রুহানি কান্না থামাতে ঠোঁট কামড়ে ধরল। উজান রাগে চোখ বন্ধ করে আবার খুলে বলল, বাবা, তুমি পুরনো কথা টানবে না, প্লিজ। এটা পুরনো কথা তাই না? শুনে রাখো উজান, এই কথা জীবনেও পুরনো হবে না। তোমাদের বয়স 100 হয়ে গেলেও তোমাদের কর্মকাণ্ড তোমাদের পিছু ছাড়বে না। মৃত্যুর পরেও তোমাদের কথা সবার মনে থাকবে। হাজার চাইলেও এই বদনাম সরাতে পারবে না তোমরা। তোমাদের পরের প্রজন্মেরও এই কথা শুনতে হবে। আচমকা সামনের কাচের জগটা নিয়ে এক আছাড়ে ভেঙে ফেলল উজান। বাড়ির সবাই কেঁপে উঠল। উজান পুরো বাড়ি কাঁপিয়ে চেঁচিয়ে উঠল। নিজের মানুষেরাই যদি দিনভর এভাবে কথা শোনাতে থাকে, তাহলে বাহিরের মানুষের দরকার হয় না। তোমরাই যা খেল দেখাচ্ছ, তাতে অন্যের খেল দেখা লাগে না, বাবা। রুহানি উজানের হাত টেনে ধরে বলল, প্লিজ চলুন এখান থেকে। আর কথা বাড়াবেন না, প্লিজ। উজান এক পাও নড়ল না সেখানে থেকে। রফিকুল সাহেব আবার চেঁচিয়ে উঠলেন, বের হও এক্ষুনি বাড়ি থেকে। তোমার মতো অসভ্য ছেলেকে আমি আমার চোখের সামনে দেখতে চাই না। উজান রাগে নিঃশ্বাস জোরে জোরে নিচ্ছে। বুক ওঠানামা করছে দ্রুত। বাবার চোখের দিকে তাকিয়ে থেকে রুহানির থেকে হাত ছাড়িয়ে গটগট পায়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। রুহানি উজানের পেছনে পেছনে দৌড়ে বের হলো। উজানকে আটকানোর চেষ্টা করলেও পারল না। উজান বেরিয়ে যেতেই তুহিন অভ্রকে ফোন করে সবটা জানালো। এতক্ষণ অভ্র বাড়িতে উপস্থিত থাকলে জল এত দূর গড়াতো না। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেল, কিন্তু উজানের কোনো খোঁজ পাওয়া গেল না। ক্রমাগত উজানের নাম্বারে সবাই ফোন দিয়েই চলেছে, কিন্তু উজানের ফোন বন্ধ দেখাচ্ছে। তুহিন, অভ্র, রাসেল সবাই খুঁজে চলেছে উজানকে, কিন্তু উজানকে কেউ খুঁজে পাচ্ছে না। যে নিজে থেকে লুকিয়ে থাকে তাকে কি সহজে খুঁজে পাওয়া যায়? এদিকে রুহানি চিন্তায় শেষ হয়ে যাচ্ছে। তাদের অজ্ঞাত শত্রু রয়েছে। তারা যদি উজান ভাইয়ের কিছু করে ফেলে, যদি উজান ভাইয়ের কিছু হয়ে যায়। আবার সকালে না খেয়ে বেরিয়েছিল উজান। উজান হাত দিয়ে খেতে পারে না, রুহানি খাইয়ে দেয়। এতক্ষণ কি কিছু খেয়েছে উজান ভাই? টেনশন মাথা ঘুরতে শুরু করল রুহানির। রাত হয়ে গেল, কিন্তু উজান বাড়ি ফিরল না। রুহানির সারা রাত ঘুম হলো না। সে সারাটা রাত জেগে থাকল। ফোনের পর ফোন দিয়ে গেল, কিন্তু উজানের ফোন বন্ধ। রাত 3টার সময় জায়নামাজে বসে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে কান্নায় ভেঙে পড়ল রুহানি। হাঁপিয়ে উঠলে সে জায়নামাজেই শুয়ে পড়ল। প্রচুর ঘামতে শুরু করল রুহানি। ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। কতক্ষণ শুয়ে রইল। রাত 4টার দিকে ফোনে মেসেজের আওয়াজে চমকে উঠল। দ্রুত ফোন হাতে নিয়ে মেসেজ চেক করল। অপরিচিত আইডি থেকে মেসেজ এসেছে। মেসেজে ঢুকতেই তার দুনিয়া দুলে উঠল। চোখে অন্ধকার দেখতে শুরু করল। নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। মনে হলো সে কোনো স্বপ্নের রাজ্যে বাস করছে। ফোনটা বুকের সাথে শক্ত করে চেপে ধরল। এটা সত্যি না হোক, এটা সত্যি না হোক। তার হাত পা অনিয়ন্ত্রণভাবে কাঁপতে শুরু করল। দাঁতের দাঁত বাড়ি খাচ্ছে। গভীর নীরবতার বুক চিরে হঠাৎ ভেসে উঠল আজানের সুর। প্রথমে দূরের কোনো মসজিদ থেকে শোনা গেল মধুর ধ্বনি, তারপর একে একে আশপাশের প্রতিটি মসজিদ থেকে প্রতিধ্বনি তুলল। মুহূর্তেই চারপাশ আজানের মিষ্টি সুরে ভরে উঠল। রুহানি আস্তে ধীরে উঠে বসল। মাথা ঝিমঝিম করছে। মাথা ঘুরে উঠল। কিছুক্ষণ ওভাবেই বসে থাকল। আজান শেষ হয়ে গিয়েছে। মাথা ব্যথা করছে প্রচুর। পেটে হালকা হালকা ব্যথা করছে। জায়নামাজের মাথায় বিড়ালটা গোল হয়ে শুয়ে আছে। রুহানি তার নাম রেখেছে ফুলি। সারাক্ষণ রুহানির পিছু পিছু ঘুরে ফুলি।
রুহানি উঠে অজু করে এসে নামাজে দাঁড়ালো। রুকুতে দাঁড়াতেই চোখের জল আর বাধা মানল না। কাঁদতে কাঁদতে নামাজ শেষ করল। নামাজ শেষে সেজদায় পরে চিৎকার করে কেঁদে উঠল, আল্লাহ, আল্লাহরে সব মিথ্যা করে দাও। এত বড় শাস্তি আমারে দিও না, আল্লাহ। আমি মরে যাব, আল্লাহ। আমার বাচ্চাদের কি হবে, আমার কি হবে? তোমার কাছে তোমার বান্দা অসহায় হয়ে হাত পাচ্ছে, তুমি ফিরায় দিও না, আল্লাহ। সব মিথ্যা করে দাও। আমার উজান ভাই এমন করতে পারে না, আল্লাহ। সেজদায় পড়ে অঝরে কাঁদতে কাঁদতে মিনতি করতে শুরু করল রুহানি। ফুল্লি উঠে রুহানির আশপাশ দিয়ে ঘুরছে। রুহানির গা ঘেঁষছে বারবার। রুহানির প্রচণ্ড মাথা ব্যথা করছে। পেটের ব্যথা ক্রমশ বেড়েই চলেছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। রুহানি ফুপাতে ফুপাতে ডান কাত হয়ে শুয়ে পড়ল। ফুলি এসে রুহানির কোলে ঢুকে গেল। জিহ্বা দিয়ে রুহানির গাল চেটে দিচ্ছে। হয়তো সে বুঝতে পেরেছে তার মালিক দুঃখে আছে। তাকে শান্ত করার চেষ্টা করছে। রুহানি ফুলিকে জড়িয়ে ধরে আবার কেঁদে উঠল। 8টার সময় সুমাইয়া এসে দরজার নক করল। রুহানি নড়েচড়ে উঠল। সুমাইয়ার ডেকেই চলেছে। রুহানি কোনো রকম উঠে দরজা খুলে দিল। রুহানিকে দিকে চোখ পড়তেই সুমাইয়া আঁতকে উঠল। রুহানির চোখ মুখ ফুলে টইটম্বুর। চোখ মুখ লাল হয়ে গেছে। চোখের সাদা অংশটুকু প্রচণ্ড লাল। আতঙ্কিত স্বরে সুমাইয়া বলে উঠল, এ কি অবস্থা, রুহানি? কান্না করেছিস সারা রাত ভরে? আরে হো, ভাইয়া চলে আসবে। ছোট চাচা গেছে ভাইকে আনতে। দুপুরের ভেতরে চলে আসবে। রুহানি সুমাইয়ার কোনো কথার জবাব দিল না। সে একটা পুতুলের মতো দাঁড়িয়ে আছে। কোনো নড়াচড়া নেই তার ভেতরে। হতাশায় ভরা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সুমাইয়া আবার বলল, বড় মা খেতে ডাকছে তোকে। যান্ত্রিক স্বরে রুহানি শুধু বলল, আমি খাবো না। কথা শেষ করেই ঠাস করে সুমাইয়ার মুখের উপর দরজা বন্ধ করে দিল সে। দরজার ওপাশে হতভম্ব সুমাইয়া দাঁড়িয়ে রইল এক আহাম্মকের মতো। সুমাইয়া নিচে গিয়ে হামিদাকে বলতেই হামিদা নিজে উঠে আসলেন উপরে। অনেকক্ষণ ধরে দরজা খুলতে বললেও রুহানি খুলল না। হামিদাও আর কিছু বললেন না। নিচে চলে গেলেন। সেও ছেলের চিন্তায় রাতে ঘুমাতে পারেনি। অভ্র যাওয়ার সময় বলে গিয়েছে উজানের খবর পেয়েছে সে। উজানকে আনতেই সকাল সকাল বেরিয়ে গিয়েছে অভ্র। দুপুর 1টার নাগাদ উজানকে নিয়ে ফিরে এলো অভ্র। গতকাল বাড়ি থেকে বেরিয়ে গিয়ে নাহিদের বাসাতে উঠেছিল উজান। গতকালই অভ্র নাহিদকে ফোন করে উজানের খোঁজখবর নিয়েছিল, কিন্তু তখন নাহিদ সব অস্বীকার করেছিল উজানের কথাতেই। অথচ আজ সকালে হঠাৎ করে এসে অভ্রকে ফোন দিয়ে জানালো, উজান আসলে তাদের বাসাতে আছে। উজান মায়ের সাথে কথা বলে উপরে উঠে এলো। ঘরের দরজার টোকা দিতেই রুহানির সর্বাঙ্গ কেঁপে উঠল। উজান আবার টোকা দিল। রুহানির শোয়া থেকে উঠে দরজা খুলে সাথে সাথে পেছনে ঘুরে হেঁটে সামনে এগোল। রুহানির কাণ্ডে উজান অবাক হল। এতক্ষণে তো রুহানির তার বুকে আছড়ে পড়ে কান্না করার কথা ছিল, কিন্তু রুহানি সরে গেল। তার সাথে কথা বলল না। উজান অবাক হয়ে ডেকে উঠল, রুহানি। রুহানির শুকনো ঢোক গিলল। চোখ থেকে অনবরত জল পড়ছে। উজান আবার ডাকল, রুহানি। রুহানি মনকে শান্ত করে পিছনে ফিরল। রুহানিকে দেখেই উজান চমকে উঠল। দ্রুত এগিয়ে এসে রুহানিকে জড়িয়ে ধরল। আর করব না এমন। তখন রেগেছিলাম, মাথা ঠিক ছিল না, তাই এভাবে বের হয়ে গিয়েছি। সরি জান, আর এমন করব না। রুহানি শক্ত করে উজানকে ছাড়িয়ে তার থেকে সরে দাঁড়ালো। উজান অবাক হলো রুহানির কাজে। রুহানি কঠিন চোখে উজানের দিকে তাকিয়ে আছে। তার চোখ লাল টকটকে। চোখ দিয়ে জল পড়ছে। রুহানি। উজান অস্পষ্ট কণ্ঠে ডেকে উঠল। রুহানির বুক দ্রুত ওঠানামা করছে। সে কঠিন স্বরে জিজ্ঞেস করল, কেন করলেন এমনটা আমার সাথে? উজান এগিয়ে এসে ধরতে গেলে রুহানি সরে দাঁড়ালো। কঠিন কণ্ঠে বলে উঠল, খবরদার আমাকে ধরবেন না। উজান অবাক হতেও যেন ভুলে গেল। বিস্ময়ে চোখে তাকিয়ে রইল রুহানির দিকে। এর আগে সে অনেক ভুল করেছে, কিন্তু কখনো তো রুহানি তার সাথে এভাবে কথা বলেনি। এবারের ভুলটা কি আসলেই অনেক বড় ছিল? সে কি বেশি কষ্ট দিয়ে ফেলেছে রুহানিকে? সরি, আর হবে না এমনটা। আর কখনো এভাবে কোথাও বেরিয়ে যাব না। উজান এক পা এগিয়ে এসে বলল। রুহানি এক পা পিছিয়ে গিয়ে একই সুরে আবারও বলল,
কেন করলেন এমনটা আমার সাথে? বলেছি তো রেগে গিয়েছিলাম আমি অনেক। তুই তো আমার রাগ সম্পর্কে জানিস, রুহানি। উজান সাফাই দিল। রুহানি আবারও একই সুরে একই কথা বলল। কেন করলেন এমনটা আমার সাথে, উজান ভাই? উজান এবার গভীর চোখে তাকালো রুহানির দিকে। রুহানির চোখে সে অন্য কিছু দেখতে পেল। এটা কি রাগ, নাকি অভিমান, নাকি অভিযোগ? সে বুঝতে পারছে না। রুহানি কি অন্য কোনো ব্যাপারে কথা বলছে? সে কি করেছে? উজান এবার গভীর কণ্ঠে জিজ্ঞেস করল, কি করেছি আমি? রুহানির শ্বাস নিতে কষ্ট হচ্ছে। সে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। পেটে ব্যথা এখনো যায়নি। চিনচিন ব্যথা করেই যাচ্ছে। তার উপর সকাল থেকে এখনো কিছু খায়নি সে। রুহানি কাঁপা কাঁপা কণ্ঠে আবারও বলল, কেন ধোঁকা দিলেন আমায় উজান ভাই? মুহূর্তে উজান থমকে গেল। কি বলছে এগুলো রুহানি? অস্পষ্ট কণ্ঠে বলে উঠল, আমি ধোঁকা দিয়েছি? কি করেছি আমি? রুহানি এক দৃষ্টিতে তাকিয়ে রইল উজানের দিকে। উজান আর সহ্য করতে পারল না। সে কিছুটা জোরে বলে উঠল, কি হয়েছে রুহানি? এমন করছিস কেন তুই? আমি কি করেছি? আমি কোনো ভুল করে থাকলে আমাকে বল, তবুও এমন করিস না। রুহানি বলল, রাতে কোথায় ছিলেন? নাহিদের বাসায়। উজান সাথে সাথে জবাব দিল, মিথ্যা, মিথ্যা, মিথ্যা। আবারও মিথ্যা বলছেন আপনি। আপনি কাল নাহিদ ভাইয়ের সাথে ছিলেন না। উজানের ভ্রু কুঁচকে গেল। তাহলে কোথায় ছিলাম আমি? রুহানি তুই কি বলছিস আমি আসলেই বুঝতে পারছি না। রুহানি তাচ্ছিল্যের হাসল। প্রতিটা অপরাধী অপরাধ করার পর সে কি করেছে এটা বুঝতে পারে না। উজানের এবার মেজাজ খারাপ হচ্ছে। সে আবার বলল, কি করেছি আমি? রুহানি এবার নিজের ফোনে কিছু একটা বের করে উজানের সামনে ধরল। সেদিকে তাকিয়ে উজানের পৃথিবী থমকে গেল যেন। হতভম্ব হয়ে রুহানির হাত থেকে ফোনটা ছিনিয়ে নিল। প্রতিটা ছবি ঘুরে ঘুরে দেখতে লাগল। এখানে তার আর হায়াতের অন্তরঙ্গ অবস্থায় ছবি। মোট 3টা ছবি। প্রথমটাতে উজান নেশাক্ত নিভু নিভু দৃষ্টিতে হায়াতের দিকে তাকিয়ে আছে। দ্বিতীয়টাতে উজানের মাথা হায়াতের বুকে। তৃতীয়টা হায়াত উজানের হাতে মাথা দিয়ে শুয়ে আছে। দুইজনের শরীর কমফর্টারের নিচে। বোঝা যাচ্ছে দুইজনের শরীরে কিছু নেই। উজানের হাত কাঁপতে শুরু করল। এগুলো কিসের ছবি? এটা সে হতে পারে না। অবিশ্বাস্য। কিন্তু এগুলো কি, কিভাবে সম্ভব? সে রুহানির দিকে দৃষ্টি দিল। রুহানি অনুভূতিহীন চোখে তাকিয়ে আছে। উজান সাফাই গাইতে গেলে রুহানি বলল, এখনও বলবেন আপনি কাল নাহিদ ভাইয়ের বাসায় ছিলেন? উজান আস্তে ধীরে বলল, আমি নাহিদের বাসাতেই ছিলাম। আচমকা নিচে বসে পড়ল রুহানি। চিৎকার করে কেঁদে উঠল। উজান দ্রুত এসে রুহানিকে জড়িয়ে ধরল। রুহানি বুক থেকে মাথা তুলে উজানের মুখ 2 হাত দিয়ে শক্ত করে ধরে বলে উঠল, প্লিজ বলুন, ওইটা আপনি না। বলুন, সব মিথ্যা। আমি যা দেখেছি সব মিথ্যা ছিল। সব আমার দেখার ভুল। সব আমার স্বপ্ন ছিল। ওইটা আপনি না। বলুন না, উজান ভাই। বলুন না, ওইটা আপনি না। রুহানি ফুপিয়ে উঠল। দম আটকে আসছে তার। মনে হচ্ছে এক্ষুনি মরে যাবে। উজান শুকনো ঢোক গিলল। সে কিছুই বুঝতে পারছে না এসবের। রুহানির মাথা শক্ত করে বুকের সাথে চেপে ধরে অসহায় কণ্ঠে বলল, ওইটা আমি না, জান। তুই জানিস না তোর উজান ভাই কেমন। তোকে ছাড়া আমি অন্য কোনো মেয়ের দিকে চোখ তুলেও তাকাই না। তাহলে ওই ছবিগুলা কিসের? ওখানে স্পষ্ট আপনাকে দেখতে পাইছি আমি। মিথ্যা বলছেন আপনি। আপনি আপনি ওই হায়াতের বুকে মাথা দিয়েছিলেন, উজান ভাই। শেষের কথাটা বলে রুহানি গাল দুলিয়ে কেঁদে উঠল। রুহানি উজানের বুকে মুচড়ামুচড়ি করতে শুরু করল। হঠাৎ উজান বলল, ওইগুলা এডিট। হায়াত তোকে আর আমাকে আলাদা করানোর জন্য মিথ্যা চাল চেলেছে। আর তুই এটাকে বিশ্বাস করছিস রুহানি। রুহানি হঠাৎ শান্ত হয়ে গেল। এটা তো সে আগে ভেবে দেখেনি। রুহানি আবার বলল, কিন্তু ছবিটা এডিট মনে হয়নি। উজান আরো চাপ দিয়ে ধরল রুহানিকে। তোর বিশ্বাস নেই আমার উপরে? তোর উজান ভাই এমন করতে পারে? তুই বিশ্বাস করিস না আমাকে? রুহানি বাচ্চাদের মতো মাথা নাড়িয়ে বলল, করি তো বিশ্বাস। তাহলে তুই কিভাবে ভাবলি আমি ওইটা? আমি এমন করতে পারি? আমার উপর বিশ্বাস রাখো, জান।
তোকে নিয়ে মৃত্যু অবধি কাটাতে চাই। তোর জায়গা কখনো কেউ নিতে পারবে না। রুহানি বাচ্চাদের মতো উজানের বুকের সাথে মিশে রইল। উজান রুহানিকে শান্ত করালেও নিজে শান্ত হতে পারল না। ওই ছবি এডিট না। এভাবে এডিট করা সম্ভব না কখনোই। কিন্তু কিভাবে সম্ভব? তুহিন হঠাৎ হাত বাড়িয়ে ছো মেরে ফোনটা কেড়ে নিল। চোখ নামিয়ে ছবিগুলো একে একে ঘুরে ঘুরে দেখতে লাগলো সে। প্রতিটা ছবিতে মনোযোগী দৃষ্টি গেঁথে দেওয়ার পর হঠাৎ বলদের মতো ঠোঁট ছড়িয়ে হেসে উঠল। অবাক বিস্ময়ে মুখ ঘুরে উঠল তার হাসিতে। আরে হও, এটা তো ভাই তুমি। বলতে বলতেই ফোনটা উঁচু করে ধরল সে। দৃষ্টি ঘুরে গেল উজানের দিকে। উজান অত্যন্ত গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। তুহিনের হাসি মুহূর্তেই সরে গেল। চোখ চোখ পিটোপিট করে বলল, আরে হো, এটা তুমি কিভাবে হলে ভাই? উজান গম্ভীর কণ্ঠে উত্তর দিল, সেটাই তো চিন্তা করছি। এটা আমি কিভাবে হলাম? আমার তো কিছুই মনে নেই। তুহিন একদম থতমত খেয়ে বলল, মনে নেই মানে কি? এখানে স্পষ্ট দেখা যাচ্ছে তুমি। তোমার চোখ লালচে, পুরো নেশাগ্রস্ত চাহনি নিয়ে তুমি হায়াতের দিকে তাকিয়ে আছো। এখন যদি বলো তোমার কিছু মনে নেই। কথাটা মুখ ফুসকে বেরিয়ে যেতেই হঠাৎ থেমে গেল তুহিন। গিলল এক বড় ঢোক। বুঝতে পারল ভুল সময়ে ভুল কথা বলে ফেলেছে। উজানের দাঁত কটমট করছে। এবার অভ্র ঠান্ডা মাথায় ভেবে বলল, এটা কবের ছবি হতে পারে? উজান বিরক্ত হয়ে গর্জে উঠল, কবের মানে কি? আমি তো এমন কোথাও যাই না, এমন কাজ করি না। আমার প্রতিটা সময় হয় বাড়িতে নয় অফিসে কেটে যায়। তাহলে এটা কিভাবে সম্ভব? সব থেকে বড় কথা, আমি মরে গেলেও এমন জঘন্য কাজ করব না। তুহিন আবারও বোকামি করে ফেলে বলল, কিন্তু তুমি তো এমন জঘন্য কাজ করছো ভাই। ঝড়ের মতো দৃষ্টি নিক্ষেপ করল উজান। দাঁত চেপে গর্জে উঠল, তোর মুখের ওপর বোমা মারব তুহিন, যদি আর একটা শব্দ উচ্চারণ করিস। অভ্র এবার গম্ভীর হয়ে বলল, এক্স্যাক্টলি। তুই কোথাও যাস না, আবার ছবিটাও কোনো এডিট করা না। তাহলে এর মানে দাঁড়াচ্ছে অন্য কিছু ঘটছে আমাদের চোখের আড়ালে। তারা তিনজনই মুহূর্তের জন্য স্তব্ধ হল। উজান আসলে বুঝেছিল ছবিগুলো এডিট না, তারপরও নিশ্চিত হবার জন্য ডিজিটাল ফরেন্সিক এক্সপার্ট দিয়ে পরীক্ষা করিয়েছিল। কিন্তু রিপোর্ট এসেছে, ছবির একটাও এডিট নয়, সবকিছু আসল। সেই মুহূর্তেই উজানের ভরসার শেষ আশাটুকুও নিভে গিয়েছিল। সে কিছুতেই বুঝতে পারছে না কিভাবে সম্ভব এমনটা। অভ্র আবার জিজ্ঞেস করল, উজান, ভালো করে মনে কর, হয়তো কোনো ঘটনা ঘটেছে যেটা তুই ভুলে গেছিস। উজান মাথার ভেতর হাজারবার ঘাটাঘাটি করল, কিন্তু কিছুই মনে পড়ল না। উল্টো মনে হচ্ছে সে পাগল হয়ে যাচ্ছে। অসহ্য রকমের মেজাজ খারাপ হয়ে উঠল। হঠাৎই অভ্র তার দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ে দিল, কালকে তুই তো নাহিদের বাসাতেই ছিলি, তাই না? আর কোথাও যাসনি তো? উজান মাথা নাড়িয়ে না বুঝাল। হঠাৎ কিছু একটা আন্দাজ করতেই চমকে উঠে অভ্রর দিকে তাকালো। অভ্র অবাক চোখে তাকালো। তুহিনও অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। উজানের ঠোঁট ফাঁক হল, কিন্তু এটা কিভাবে সম্ভব? অভ্র বাঁকা হাসি দিয়ে বলল, এই দুনিয়ায় সব সম্ভব বাপ। চল আমার সাথে। তুহিন দ্বিধাভরা গলায় বলল, কিন্তু নাহিদ ভাই এমন করবে? আমার বিশ্বাস হয় না। অভ্র তুহিনের মাথায় চাটি মেরে বলল, চল, সামনে গেলেই বিশ্বাস ভেঙে যাবে। তারা তিনজন ব্রিজ থেকে নেমে এলো। তারা রওনা হলো নাহিদের বাড়ির দিকে। অসময়ে নিজের বাড়িতে উজান, তুহিন আর অভ্রকে দেখে নাহিদ অবাক হয়ে গেল। তবু স্বাভাবিকতা দেখিয়ে তিনজনকে ভেতরে ঢুকতে দিল। তিনজন সোফায় বসল। উজান পা তুলে পায়ের উপর পা রেখে বসেছে। তীক্ষ্ণ দৃষ্টিতে নাহিদের দিকে তাকিয়ে আছে। নাহিদ শুকনো ঢোক গিলে কণ্ঠ পরিষ্কার করে জিজ্ঞেস করল, কোনো সমস্যা উজান? উজান সরাসরি তাকিয়ে ঠান্ডা গলায় বলল, কাল রাতে কি হয়েছিল? নাহিদের মুখে হালকা এক টান পড়ল। সেই টান সে হাসি দিয়ে ঢাকার চেষ্টা করল। কি হবে? উজানের চোখের ভেতরে যেন আগুন জ্বলছে। অথচ তার কণ্ঠ এতটাই শান্ত, সেই শান্ত কণ্ঠই নাহিদের গা শিউরে তুলল। আমিও জানি তুই জানিস কাল কি হয়েছিল। এখন নিজের মুখে সবটা স্বীকার কর, নাহিদ। কোনো এক্সকিউজ শুনতে চাই না আমি। নাহিদ কিছুটা অস্বস্তি নিয়ে চোখ ঘুরিয়ে অভ্রর দিকে তাকালো। উজান আবার বলল,
দ্রুত বল। হাতে সময় নেই। নাহিদ কৃত্রিমভাবে চোখ বিস্মিত করে বলল, উজান, তুই কি বলছিস? আমি আসলেই কিছু বুঝতে পারছি না। উজানের ধৈর্য ক্রমেই ফুরিয়ে আসছে। মুহূর্তের ভেতরে হাত উঠিয়ে জোরে আঘাত করল টি টেবিলের উপর। কাচের গ্লাসটা কেঁপে উঠে থরথর করে বাজল। উজান হিসহিস করে বলল, দ্রুত সত্যিটা বল নাহিদ। আমার ধৈর্যের পরীক্ষা নিস না। অভ্র এবার বিরক্ত হয়ে দাঁত চেপে উঠল। আরে হো বাপ, বলে ফেল সবটা। খুদায় এত নাটক করতেছিস কেন? আমরাও জানি তুই জানিস কি ঘটেছিল। তাহলে এত ড্রামা কিসের? এখন সব বলবি নাকি আমরা ব্যবস্থা নেব? নাহিদের দৃষ্টি গেল অভ্রর হাতে পিস্তলের দিকে। নাহিদের রুহু অবধি কেঁপে উঠল। এই বংশের পুরুষগুলোর বিশ্বাস নেই। যখন তখন যা খুশি করে ফেলতে পারে। সে হাত কচলাতে কচলাতে শুকনো ডোক গিলে অবশেষে বলতে শুরু করল, উজান যখন আমাদের বাড়িতে আসে, তখন রায়হান ভাই ফোন দিয়েছিল আমাকে। উজান আসছে এটা শুনেই সে ফোন রেখে দেয়। পরে হায়াত ফোন দেয় আমাকে। তার প্ল্যানের কথা জানায়। সে জানায় তোর খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দিতে, সাথে কিছুটা ড্রাগসও। তুই হাত দিয়ে খেতে পারছিলি না বলে তোকে আমি খাইয়ে দিয়েছিলাম। তোকে যখন নিজের হাতে খাইয়ে দিয়েছিলাম, খাবারে ড্রাগস মিশানো ছিল। তুই খাওয়ার পর ড্রাগ কাজ শুরু করে দেয়। ততক্ষণে হায়াত চলে আসে আমাদের বাড়িতে। বাড়িতে বাবা মাকেও ছিল না বলে আরো সুবিধা হয়েছিল। তুই ঘরে গেলে হায়াত তোর ঘরে ঢোকে। তখন সুযোগ বুঝে এই ছবিগুলো তোলে। ঘুমের ওষুধের কারণে তুই কিছুই টের পাসনি। এর বেশি আর কিছু হয়নি। ছবি তোলার পর হায়াত বেরিয়ে যায়। এই পুরোটা সময় উজান স্থির হয়ে শুনছিল। একটা পাথরের মূর্তির ন্যায়। তার প্রিয় বন্ধু, যার উপর সে জীবনভর ভরসা করেছে, সেই তাকে এইভাবে মাটিতে মিশিয়ে দিল। উজান থেমে থেমে ফাঁকা গলায় বলল, এতে তোর লাভ হলো কি, নাহিদ? তুই তো আমার সব থেকে কাছের বন্ধু ছিলি। তুই কেন করলি আমার সাথে এমনটা? নিজের হাতে বিষ খাওয়ালি আমাকে। নাহিদের চোখে এবার কুৎসিত রাগ ভেসে উঠল। দাঁত চেপে গর্জে উঠল, মানি না আমি তোকে আমার বন্ধু হিসেবে। সারা জীবন তোকে আমি সহ্য করতে পারিনি। সব কিছুতে তুই এগিয়ে থাকতি। পড়াশোনা, খেলাধুলা, মানুষজনের ভালোবাসা, সবকিছুতে। তোকে আমার মেরে ফেলতে ইচ্ছে করত। তোর সুখ আমি সহ্য করতে পারিনি কোনোদিন। নাহিদের কথা শেষ হতে না হতেই উজানের চোখ বন্ধ হয়ে গেল। বুকের ভেতর অসহনীয় যন্ত্রণা আর প্রতারণার শুল গেঁথে গেল। যে মানুষটাকে সে নিজের ভাইয়ের মতো ভালোবেসেছে, বিশ্বাস করেছে, সেই মানুষটা আজ তার পায়ের নিচের মাটি টেনে নিয়েছে। হঠাৎ করেই যেন সব বাঁধ ভেঙে গেল। উজান উঠে দাঁড়িয়ে গায়ের সমস্ত শক্তি দিয়ে নাহিদকে লাথি মারল। নাহিদ সোফাসহ পেছনে ছিটকে পড়ল। উজানের তেড়ে গিয়ে পরপর কয়েকটা লাথি মারল নাহিদকে। চিৎকার করে উঠল, তোর মতো জানোয়ারের মরে যাওয়া উচিত। তুই বন্ধুত্বের নামে কলঙ্ক, নাহিদ। তুই 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 আমার সামনে আর আসবি না। তোকে যদি আমি আবার আমার সামনে দেখি সেখানেই খুন করে আসব। শেষ কথাটা বলেই উজান আরেকটা লাথি মারল। তারপর হাঁপাতে হাঁপাতে সেখানে থেকে বেরিয়ে এলো। বাইরে এসে রাস্তায় দাঁড়াতেই ঠান্ডা হাওয়া তার মুখে এসে লাগলো। সেই হাওয়া তার বুকের আগুনকে একটুও শান্ত করতে পারল না। জীবনে প্রথমবার উজান বুঝল, প্রিয় মানুষের ধোঁকা যে কোনো বিষের চেয়ে গভীর আর যন্ত্রণাদায়ক। নিজের বাড়িতে এসে অস্থির পায়ে ঘরে ঢুকল উজান। রুহানি বিছানায় হেলান দিয়ে শুয়ে আছে। হাতে একটা উপন্যাসের বই। রুহানিকে দেখে উজানের বুক ভারী হয়ে আসলো। মনে হলো সে রুহানিকে ধোঁকা দিচ্ছে। তার মিথ্যা বলা একদমই উচিত হয়নি। তার কেমন অস্থির লাগছে। সে দ্রুত পায়ে এগিয়ে গিয়ে রুহানিকে জড়িয়ে ধরল। উজানের কাণ্ডে রুহানি হকচকিয়ে উঠল। সেও দুই হাত বাড়িয়ে উজানকে জড়িয়ে ধরল। রুহানি ডেকে উঠল, উজান ভাই, শরীর খারাপ লাগছে। রুহানি, আমাকে মাফ করে দিস। উজানের কণ্ঠ কেঁপে উঠল। উজানের কথায় রুহানি থমকে গেল। সে এমন কিছু শুনতে চায় না যেটা সে শুনতে পারবে না। সে উজানের মুখ দুই হাত দিয়ে ধরে তার বুক থেকে উঠালো। উজানের চোখের দিকে তাকিয়ে তার উত্তর খুঁজতে শুরু করল। রুহানি ফিসফিসিয়ে বলল, দয়া করে এমন কিছু বলবেন না যেটা আমি শুনতে পারবো না, উজান ভাই। উজান রুহানির চোখে চোখ রাখার সাহস পাচ্ছে না।
সে চোখ নিচু করে ফেলল। উজানের কাজের রুহানির হতভম্ব হয়ে গেল। উজান ভাই তার চোখে চোখ রাখছে না। এমনটা তো কখনো হয়নি। কিন্তু আজ এমনটা হলো। কিন্তু কেন? অজান্তেই রুহানির চোখ থেকে জল গড়িয়ে পড়ল। গলা কাঁপতে শুরু করল। অনেকক্ষণ পর উজান ফিসফিসিয়ে বলল, যদি বলি ওই ছবিগুলো এডিট না। রুহানি শরীর দৃশ্যমান রূপে কেঁপে উঠল। উজানের মুখ থেকে হাত ফসকে গেল। গলা দিয়ে কোনো শব্দ বের করতে পারল না। অনেক কষ্ট করে উচ্চারণ করল, ওই ছবিগুলো আসল ছিল। তার মানে কেন করলেন এমনটা আমার সাথে, উজান ভাই? উজান অপরাধীর মতো মাথা নিচু করে জবান দিল, এমন কিছু করিনি, রুহানি। আমার অগোচরে এসব হয়েছে। আমাকে ধোঁকা দেওয়া হয়েছে, জান। উজানের কণ্ঠটা খুব অসহায় শোনাল। রুহানির ভ্রু কুঁচকে গেল। মানে? উজান রুহানিকে সবটা খুললে বলল। সবটা শুনে রুহানির মনে হলো সে কোনো দুঃস্বপ্নের রাজ্যে চলে এসেছে। এগুলো সত্যি হতেই পারে না। মানুষ এভাবেও ধোঁকা দিতে পারে। নাহিদ ভাইয়া উজানের সাথে এমনটা করতে পারে? তাদের তো সেই ছোটবেলা থেকে বন্ধুত্ব ছিল। কিভাবে পারল নাহিদ ভাইয়া এমনটা করতে? একবারও বুক কাঁপল না তার। নিজের হাতেই বিষ খাওয়াতে পারল। রুহানি হঠাৎ উজানের কাছে আবদার করল, উজান ভাই, আমার একটা আবদার পূরণ করতে পারবেন? আপনি তো আমার জন্য সব করতে পারেন। এবার না হয় আরেকটা আবদার পূরণ করে দিন। উজান জিজ্ঞেস করল, কি? রুহানি এক দৃষ্টিতে তাকিয়ে রইল উজানের দিকে। ক্লাব ঘরে বসে অভ্র কাজ করছিল। ঠিক তখন উজান কোনো আগাম বার্তা ছাড়া ওখানে হাজির হলো। সোজা অভ্রর সামনে গিয়ে দাঁড়িয়ে বলে উঠল, আমার হায়াতকে লাগবে। আচানক উজানের এমন কথায় অভ্র চমকে উঠল। মুখ ফসকে বেরিয়ে এলো, তাহলে রুহানির কি হবে? অভ্রর কথায় বেশ বিরক্ত হলো উজান। কপালে 4টে ভাঁজ পড়ল তার। সামনের চেয়ার টেনে তাতে আরাম করে বসে বলল, তোমার মাথার তার ছিঁড়ে গিয়েছে, চাচ্চু। অভ্র বলল, মাথার তার তো মনে হয় 2-1টা তর ছিঁড়ছে। কি বলেছিস বুঝতে পেরেছিস তুই? মানলাম আমার না হয় বলতে ভুল হয়েছে। তাই বলে তুমিও শুনতে ভুল করবে? অভ্র চোখ মুখ কুঁচকে বলল, কথা পেঁচাইস না, বাপ। এবার তোর কি লাগবে? বললাম তো হায়াতকে লাগবে। উজান আবারও একই কথা বলল। অভ্র এবার আসলেই বিরক্ত হলো। কোনো কথা না বলে বেপরোয়া ভঙ্গিতে বসে থাকা উজানের দিকে তাকিয়ে রইল। উজানও তাকিয়ে রইল অভ্রর দিকে। অভ্র এক সরু চোখে তাকিয়ে বলল, আই কন্ট্রাক্ট করছিস নাকি আমার সাথে? কি? রুহানি পাত্তা দিচ্ছে না। উজান শার্টের উপরের 3টা বোতাম খুলে দিল। উপরে তাকিয়ে এদিক ওদিক তাকাতে তাকাতে বলল, গরম লাগে। এসি ছাড়ো। ফ্যান বন্ধ করো। অভ্র ফ্যান বন্ধ করে এসি চালিয়ে দিল। অভ্র আবার জিজ্ঞেস করল, কাহিনী কি? উজান শার্টের কলার পেছনে ঠেলে দিয়ে বলল, বউয়ের আবদার। অভ্র থমথমে কণ্ঠে বলল, কার মেয়ে? ও এর খবর আছে। মন্ত্রীর মেয়ে। তাও আইন মন্ত্রীর মেয়ে। ওর গায়ে একটা টোকা পড়লেই পৃথিবী উল্টে দিবে। পৃথিবী উল্টে দিলে আমরা পৃথিবী থেকে বাইরে চলে যাব। কই যাবি? তোর শ্বশুরের কোলে। অভ্র বলল, আমার শ্বশুরের কোলে। উজান উল্টে তেরামি করে জবাব দিল। অভ্র দাঁত কিরমির করে তাকিয়ে রইল উজানের দিকে। সে তার এই ভাইপোর সাথে কখনোই রাগ দেখাতে পারে না। হাজার চেষ্টা করলেও হয় না। অভ্র বাঁকা চোখে কতক্ষণ তাকিয়ে থেকে হঠাৎ হেসে উঠল। উজানও ঠোঁট কামড়ে হাসল। অভ্র জিজ্ঞেস করল, কি করতে হবে? হায়াতকে তুলে আনো। আমাকে কি এখন মেয়ে ধরা বানাবি? আমার আয়শা বিবি যদি জানে আমি মেয়ে ধরা কাজে লেগেছি, সে আমাকে সোজা জাহান্নামে পাঠিয়ে দিবে। উজান অবাক হওয়ার ভান ধরে বলল, তুমি বউকে ভয় পাও, চাচা? এই দিনও আমাকে দেখতে হচ্ছে। অভ্র সামনে থেকে কলমটা নিয়ে উজানের দিকে ছুঁড়ে মারল। উজান ধরে ফেলল সেটা। অভ্র বলল, পুরুষ মানুষ বাইরে যতই সিংহ হয়ে থাকুক না কেন, বউয়ের সামনে ভেজা বেড়াল হয়ে যায়। যে পুরুষ বউয়ের সামনে নরম থাকে না, যে পুরুষ সবার সাথে বউকেও মিলিয়ে ফেলে, সে আসলে কোনো পুরুষের কাতারেই পড়ে না। নিঃসন্দেহে আমি একজন পুরুষ মানুষ। পরপর আবার পাশ থেকে একটা কলম নিয়ে উজানের দিকে ছুঁড়ে মারল। উজান আবারও সেটা ধরে ফেলল। অভ্র বলল, ব্যাটা তুইও তো বউরে ভয় পাস। উজান বলল, এবার কাজের কথায় আসো তো, বাপ।
দেখ উজান, এটা এতটাও সহজ না। সহজ করে নাও। তোর কাছে প্ল্যান আছে। তোমার মনে হয় আমি প্ল্যান ছাড়া তোমার কাছে এসেছি? উজান জবাব দিল। অভ্র ভ্রু চুলকে বলল, বল তোর প্ল্যান শুনি। উজান বলতে লাগলো তার সমস্ত প্ল্যান। উজানের বলা শেষ হতেই অভ্র বলে উঠল, বাহ, ভালোই তো, প্ল্যানটা দারুণ হয়েছে। তোর কাজে লেগে পড়ো, বাপ। উজান মাথা নাড়ালো। উঠে দাঁড়িয়ে শার্টের বোতাম লাগিয়ে আবার বলল, 2-1 দিনের ভেতরে লাগবে আমার। অভ্র বাঁকা চোখে তাকালো উজানের দিকে। উজান ততক্ষণে সেখানে থেকে প্রস্থান করেছে। আফসান, হামিদা আর সুরাইয়াকে ঠেলে ঠুলে রান্নাঘর থেকে বের করে দিয়ে একসাথে জড়ো হলো রুহানি, আয়েশা, ইশরাত আর সুমাইয়া। আজকে ওরা নিজেরা রান্না করবে বলে ঠিক করেছে। ইসরাতের গর্ভাবস্থার 7 মাস চলছে, আর রুহানির 4 মাস। আশ্চর্যের ব্যাপার হলো মাত্র 4 মাসের তুলনায় রুহানির পেটটা অনেকটা উঁচু, প্রায় ইসরাতের মতোই। কাল রুহানির ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে। ওরা সবাই মিলে কয়েক পদ রান্না করার সিদ্ধান্ত নিল। কালা ভুনা, মুরগির রোস্ট, ডাল ভুনা, গরুর মাংসের রেজালা, চিংড়ি মাছের ভুনা, ইলিশ মাছ ভাজি, শুটকি ভর্তা, বেগুন ভর্তা। রুহানি একলা কালা ভুনা রান্না করল। উজানের প্রিয় খাবারের নাম যদি কেউ জিজ্ঞেস করে, তবে প্রথমেই আসে কালা ভুনার নাম। তাই সে নিজের হাতে কারো সাহায্য ছাড়া সেটা রান্না করল। যখন টেবিলে একে একে খাবার পরিবেশন হলো, রুহানি প্রথমে উজানের প্লেটে কালা ভুনা তুলে দিল। উজান শান্তভাবে খেতে শুরু করল। রুহানির মনোযোগ কেবল উজানের দিকেই। সে চাতক পাখির মতো তার খাওয়ার দিকে তাকিয়ে রইল। হঠাৎই উজান ভ্রু কুঁচকে রুহানির দিকে তাকালো। রুহানিও ভ্যাবাচেকা খেয়ে তার দিকে তাকালো। উজান শান্ত কণ্ঠে বলল, দাঁড়িয়ে আছিস কেন? এখানে এসে বসো। রুহানি একটু অস্বস্তি নিয়ে বলল, না, সমস্যা নেই। সবাইকে খাবার দিচ্ছি তো। উজান দৃঢ়ভাবে জবাব দিল, সবাইকে দেওয়ার জন্য আয়শা আর সুমাইয়া আছে। তুই এখানে বসো। শেষমেশ এসে উজানের পাশে বসল রুহানি। বসতেই উজান তার দিকে হেলে এসে বলল, খাইয়ে দেই। রুহানি চমকে উঠে চারপাশে তাকালো। টেবিলে বাবা, চাচারা সবাই বসে আছে। সে বলল, না, না, আপনি খান। এখানে তো সবাই আছে। উজান এবার একটু বিরক্ত গলায় বলল, সো হোয়াট? তাতে আমার কি যায় আসে? আমার বউকে আমি খাওয়াবো, এতে কে আছে না আছে সেটা দেখে করতে হবে নাকি? রুহানির মুখ কুঁচকে গেল। এই লোকটার লজ্জা শরম বলে কিছুই নেই। রুহানি এবার কুঞ্চিত গলায় জিজ্ঞেস করল, কালা ভুনা কেমন হয়েছে? উজান সংক্ষেপে জবাব দিল, ভালো। রুহানির মুখ মুহূর্তেই গোমরা হয়ে গেল। ঠোঁট ফুলিয়ে বলল, শুধু ভালো? উজান তখন হঠাৎই থমকে গেল। সোজা রুহানির দিকে তাকিয়ে চোখ শুরু করে জিজ্ঞেস করল, তুই রান্না করেছিস? রুহানি মাথা নিচু করে আস্তে করে মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। কোনো কথা না বলে উজান ভাতের সাথে আরেক লোকমা কালা ভুনা মুখে দিল। খানিকক্ষণ চুপচাপ চিবল। তারপর ধীর কণ্ঠে বলল, আমার জীবনের শ্রেষ্ঠ কালা ভুনা এটা। উজানের কথা শুনে রুহানির মুখমণ্ডল খুশিতে জ্বলে উঠল। চোখ মুখ উজ্জ্বল হয়ে 32 দাঁত কপাটি বের করে হেসে উঠল সে। হঠাৎ উজান চটপট করে ভাতের এক লোকমা তুলে রুহানির খোলা মুখে ঢুকিয়ে দিল। রুহানি হাসতে হাসতে ভাতটা চিবোতে লাগল। ডাক্তার আল্ট্রাসাউন্ড শুরু করলেন। রুহানি বেডে শুয়ে আছে। উজান ওর কাঁধে হাত রেখে পাশে দাঁড়িয়ে। স্ক্রিনে ভেসে উঠল আশ্চর্য সুন্দর দৃশ্য। স্ক্রিনে ভেসে উঠেছে ছোট্ট ছোট্ট দুটো অবয়ব। রুহানি নিঃশ্বাস আটকে তাকিয়ে আছে স্ক্রিনের দিকে। ডাক্তার হেসে তাকালেন জনের দিকে। তারপর শান্ত গলায় বললেন, অভিনন্দন, আপনাদের যমজ সন্তান হবে। কথাটা শুনে রুহানি আর উজান জনি চমকে উঠল। কিছুক্ষণের জন্য তাদের শ্বাস আটকে গেল। রুহানির চোখ ভিজে উঠল। কেঁদে উঠল সে। ডাক্তার আবার বললেন, আরও সুখবর আছে তো। এটুকুতেই কাঁদলে হবে। একটা ছেলে, আরেকটা মেয়ে হবে আপনাদের। এই কথাটা যেন ওদের পৃথিবীটা আরো আলোয় ভরিয়ে দিল। উজান মূর্তির ন্যায় দাঁড়িয়ে রইল। সে ভাষা হারিয়ে ফেলেছে কথা বলার। তাদের রাজকন্যা আর রাজপুত্র দুজনই আসবে। শুকনো ডোক গিলল সে। আল্লাহ তাদের কাউকেই নিরাশ করেনি। তার দোয়া আর তার স্ত্রীর দোয়া, দুজনের দোয়াই আল্লাহ তাআলা কবুল করেছেন। মনে মনে হাজারবার শুকরিয়া আদায় করল উজান।
সেজদায় পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে ইচ্ছে করছে। সে রুহানির দিকে তাকালো, রুহানি তার দিকে তাকিয়ে ঠোঁট উল্টিয়ে কাঁদছে। হঠাৎ উজানের কিছু একটা মনে হতেই বুক ধপ করে উঠল। সে ডক্টরকে জিজ্ঞেস করল, ডক্টর, যমজ সন্তান ডেলিভারির সময় কোনো সমস্যা হবে না তো? ওর কি কোনো কষ্ট হবে? ডক্টর হেসে জবাব দিলেন, আপনার স্ত্রীর হেলথ কন্ডিশন আলহামদুলিল্লাহ ঠিক আছে। সব কিছু স্বাভাবিক। এখন তার দায়িত্ব শুধু সাবধানে চলাফেরা করা। উজান স্বস্তির শ্বাস ফেলল। রিপোর্ট নিয়ে বাড়ি ফিরে এলো। পরিবারের সবাই এই খবর শুনে খুশিতে আত্মহারা হয়ে গেল সকলে। তুহিনের ছেলে হবে আর উজানের ছেলে মেয়ে দুটোই হবে। আর মাত্র কিছু মাস বাকি। তারপর এই মাহতাব বাড়িতে তিনটে ছোট ছোট প্রাণের আগমন ঘটবে। এই খবর শুনে অবশ্য অব্র কয়েকবার হায় হুতাশ করল। সে সবার বড় হয়ে এখনো একখানা বাচ্চা পয়দা করতে পারল না, আর তার ভাইপোরা ডাবল বাচ্চার বাপ হয়ে যাচ্ছে। এটা কি মানা যায়? পুরো ঘরটা যেন অন্ধকারে গিলে খেয়েছে। কোথাও কোনো আলো নেই, এক চিলতে আলো জানালা দিয়ে ঢোকার সাহস করেনি। ভেতরের দেয়ালগুলো স্যাঁতস্যাঁতে হয়ে আছে। হঠাৎ করে ঘরের মাঝে ঝুলানো হলুদ রঙের বাতিটা জ্বলে উঠল। তাতেই ভেসে উঠল বাতির নিচে একটি পুরনো কাঠের চেয়ার। চেয়ারের সঙ্গে শক্ত করে বাঁধা এক তরুণী। তার হাত পা দড়িতে জড়িয়ে রাখা, চোখে মোটা কাপড় বাঁধা। মাথা নিচু হয়ে আছে, নিস্তেজ শরীর কাঁপছে। তার নিঃশ্বাস ক্ষীণভাবে পড়ছে। সে ঘরে তখন আগমন হলো দুটো অবয়বের, একটা নারীর আর একটা পুরুষের। বাইরে হঠাৎ ঝড়ো হাওয়া বইতে শুরু করলো। জানালার ফাঁক দিয়ে হুহু শব্দ করে বাতাস ঢুকছে না। জানালার কাঁচ কাঁপছে, মনে হচ্ছে ভেঙে পড়বে যে কোনো মুহূর্তে। দূরে বজ্রপাতের গর্জন শোনা যাচ্ছে, আর সেই সঙ্গে আকাশকে চিরে ফেলছে বিদ্যুতের ঝলকানি। রুহানি এগিয়ে এসে হায়াতের চোখ থেকে কাপড়টা খুলে ফেলল। হায়াত নিভু নিভু চোখে তাকালো রুহানির দিকে। হয়তো এখানে রুহানিকে দেখে অবাক হলো সে। উজান এগিয়ে এসে রুহানির পাশাপাশি দাঁড়ালো। হাতের বন্দুকটা রুহানির দিকে বাড়িয়ে দিয়ে বলল, তুই বুকগুলি করে ঝাঁঝরা করে দে, রুহানি। তুই বুকে তোর স্বামীর মাথা ছিল। রুহানি বন্দুকটা হাতে নিল। কিছুক্ষণ বন্দুকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। আচমকা উজানের দিকে ফিরে সেটা উজানের কপালে ঠেকালো। অত্যন্ত শীতল কণ্ঠে বলে উঠল, সাথে আপনার মাথার খুলি উড়িয়ে দেই। আপনার মাথা ওই বুকে ছিল। চলবে।